আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। দিনের শুরুটা পজিটিভ ধারার মধ্যে লেনদেন চললো, মাঝখানে বেশ খানিকটা সময় কিন্তু আজকে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই বাজারে লেনদেন চলছিল এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, অর্থাৎ ডিএসসির প্রধান সূচকটি কিন্তু কিছুটা কমেছে 13 পয়েন্টের মতো। চলুন আমরা একটু দেখে আছি যে সূচকের কি অবস্থান রয়েছে, দিন শেষে মার্কেটেরই কোন অবস্থানে থেকে আজকে সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। চলুন আমরা দেখে নিই সূচকের অবস্থান। যেমনটা আমি বলছিলাম যে আজকে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং 4860 এর আশপাশে সূচকের অবস্থান রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 13 পয়েন্টের মতো কমেছে, 4860 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তার মধ্যে কিন্তু দিন শেষে দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। আমরা যদি একটু দেখি যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং আপনারা একটু অপেক্ষা করতে হবে যে আমরা দেখছি যে দিন শেষে দেখা যাচ্ছে দর হারিয়েছে 238টি প্রতিষ্ঠানে, সেখানে মাত্র 85টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অপরিবর্তিত রয়েছে 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং সারাদিন জুড়ে লেনদেন হয়েছে 407 কোটি টাকার কিছুটা বেশি। তো লেনদেনের গতি কিন্তু কিছুটা গত কার্যদিবসের তুলনায় ভালোই রয়েছে এবং এই যে গতিতে লেনদেন হয়েছে, তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে ভালো লেনদেনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এবং সেক্টর ওয়াইজ লেনদেনে টেক্সটাইল, মিসেলেনিয়াস সেক্টর, ফুড সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে আজকে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও তারিক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, গতকালকে বাজারের অবস্থান বেশ ভালোই ছিল এবং কিন্তু আজকে তৃতীয় কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন শুরু হলো, সেখানে শেষটা কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে হচ্ছে। কিসের ইঙ্গিত দিচ্ছে এটা? আসলে ডে টু ডে ট্রেডিং তো আসলে ডিটেইলড অ্যানালিসিস দেওয়া যায় না, বাট যেটা হয় যে আসলে এখন তো ইয়ার এন্ড চলতেছে, ডিসেম্বর 31 এর একটা অ্যাডজাস্টমেন্ট চলে। তো জেনারেলি সব প্রতিষ্ঠান যাদের পোর্টফোলিওতে প্রফিট এবং লসের যে রিয়েলাইজেশনের ব্যাপারটা থাকে সেই রিয়েলাইজেশনটা তারা করতেছে। আমার ধারণা যে এটা হয়তো 26-27 তারিখ নাগাদ এই ধরনের একটা টেন্ডেন্সি থাকবে এবং বছর শেষটা কিন্তু সাধারণত পজিটিভ ট্রেন্ড দিয়ে শেষ হয়। আমরা আশা করছি যে এই বছরের শেষ কয়েকটা দিন বাজারে একটা পজিটিভ ট্রেন্ডে শেষ হবে। তো তাহলে কি আমরা আশা করতে পারি যে আসলে এই ডিসেম্বর মাস শেষে জানুয়ারি শুরুটা, আগামী বছরের শুরুটা হয়তো ভালোর দিকেই যাবে এবং ওই প্রত্যাশা নিয়েই হয়তো বছরটা শুরু হবে? হিস্টোরিক্যালি জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো বাজারের জন্য একটু ভালো থাকে সাধারণত, বাট এখন একটা নতুন সিচুয়েশন অ্যারাইজ করেছে যে আপনার ইলেকশন মোমেন্টাম আছে। বাট আমরা এক্সপেক্ট করতেছি যে ওভারঅল ইকোনমিক ইন্ডিকেটর দিকে যদি দেখি যে গত 20 দিনে কিন্তু রিজার্ভ প্রায় $1.5 বিলিয়ন বেড়েছে। তবে হ্যাঁ, এটা সত্যি যে গত এক বছরে আমাদের ইকোনমি যতটা স্ট্যাবিলাইজড হয়েছে, স্টক মার্কেট আসলে ততটা স্ট্যাবিলাইজেশন আমরা দেখতে পাইনি। কিন্তু এটা কিন্তু রিফ্লেকশন আমরা ডিফারেন্ট ওয়েতে দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলোর ভালো রেজাল্টের ফলে কিন্তু মার্কেট পি রেশিও কিন্তু অ্যাভারেজ আমাদের 10-এর নিচে নেমে এসেছে। এটা কিন্তু গত 15 বছরের হিস্ট্রিতে লোয়েস্ট, অর্থাৎ এখন সবচেয়ে কম ভ্যালুয়েশন। এটা ভালো ইন্ডিকেট এই অর্থে যে কোনো বিনিয়োগকারী যদি শেয়ার কিনতে চান তাহলে সবচেয়ে সস্তা মূল্য এবং সবচেয়ে মানে চিপেস্ট ভ্যালুয়েশনটা এখনই বর্তমানে বিলং করতেছে। তো আমার মনে হয় যে মানে ইফ ইউ সে ইট ইন টার্মস অফ ফাইন্যান্সের ভাষায় চিপেস্ট ভ্যালুয়েশনে কেনাটা ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ইনভেস্ট। তাহলে কি আপনার মাধ্যমে আমরা এই মেসেজটা বিনিয়োগকারীদের দিতে পারি যে আসলে এখনই শ্রেষ্ঠ সময় বিনিয়োগের? এখনই শ্রেষ্ঠ সময় বিনিয়োগের কথাটা এভাবে বলা যায়, আবার জিনিসটা এভাবেও চিন্তা করা যায় যে ইকোনমিতে অন্যান্য যে ইনভেস্টমেন্ট অপশন আছে সেই অপশনগুলোর তুলনায় আমাদের বিনিয়োগের স্টক মার্কেটের বেশ কিছু ইনভেস্টমেন্ট স্ক্রিপ্ট বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ অনেক অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের এফডিআর রেট কিন্তু প্রায় 12% ছুঁই হয়ে গিয়েছিল, যেহেতু ট্রেজারি রেটও 12%-এর আশেপাশে ছিল। ট্রেজারি রেট কিন্তু এখন 10%-এর আশেপাশে ঘোরাঘুরি করছে
তো সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল মার্কেটের গত 2 বছরের কারেকশনের ফলে কিন্তু দেখা গেছে যে কিছু কিছু স্টকস এর ডিভিডেন্ড yield এখন ট্রেজারি রেটের কাছাকাছি পৌঁছে গেছে। তো থিওরিটিক্যালি আপনি কিন্তু ওই স্টকস গুলো যদি কিনেন এবং ধরে নেওয়া যায় যে এই ডিভিডেন্ড যদি তারা কন্টিনিউ করে, তাহলে আপনি ডিভিডেন্ড yield পাচ্ছেন ট্রেজারি রেটের কাছাকাছি বা সঞ্চয়পত্রের রেটের কাছাকাছি, এবং তাদের ফিউচার যে আর্নিংস গ্রোথ হবে সেই আর্নিংস গ্রোথের ফলে তাদের ডিভিডেন্ড গ্রোথটা হবে, সেটা আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন। তো বলা যায় যে কিছু কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই অপরচুনিটিটা আমার মনে হয় যে অ্যাভেলেবল আছে। জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেশ কিছুদিন কিন্তু বাজারের একটা পতন চলছে এবং বাজার স্টেবল হচ্ছে না, যেমনটা কিন্তু আপনি একটু আগেও বলছেন। এই যে বাজারটা স্টেবল হচ্ছে না এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে বাজারের জন্য একটা ভূমিকা আছে, তারা তাদের দায়টা কেন এড়াচ্ছে বা তাদের আসলে কি করা উচিত? ডেফিনেটলি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু একটা মার্কেট স্টেবিলাইজেশন ফ্যাক্টর হিসেবে সবসময় মার্কেটে পার্টিসিপেট করা উচিত। তো এইখানে আমার মনে হয় যে আমাদের একটু গভীরভাবে দেখতে হবে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কেন এই ভূমিকা রাখতে পারতেছে না। একটা আমি আপনাকে এক্সাম্পল দিই, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট মার্জিন লোন। তো আমরা রিসেন্টলি একটা রিপোর্টে দেখা গিয়েছে যে 16,000 কোটি টাকা মার্জিন লোন দেওয়া হয়েছে, 10,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি হয়েছে। একটা সেক্টরে যদি এই আমি 70% যদি একটু নট কারেকশন করে থাকি যে এটা 18,000 কোটি টাকার বেশি মার্জিন লোন রয়েছে বাজারে। রাইট, আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য জি। ইনফরমেশন। তাহলে তো 18,000 কোটি টাকার মধ্যে যদি এত বড় পরিমাণ নেগেটিভ ইকুইটি হয়ে থাকে এবং ডিসক্লোজ আনডিসক্লোজ এনপিএল ক্রিয়েট হয়ে থাকে 50% এর বেশি, তার মানে হলো যে আমাদের ইনস্টিটিউশন গুলো আসলে এই ইনস্ট্রুমেন্ট ম্যানেজমেন্ট করতে পারছে না। হ্যাঁ, এবং কেন পারছে না, কি ধরনের ল্যাপস হচ্ছে, এটা কিন্তু আমাদের চেক করে দেখতে হবে। এছাড়াও বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ফান্ডের দেওয়া হয়েছিল, প্রায় 200 কোটি টাকা করে প্রত্যেকটা ব্যাংকে। গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল একটা বড় ইনস্টিটিউশন আছেন, তাদেরকে সরকার টাইম টু টাইম বিভিন্ন প্রণোদনামূলক লোন এবং সাপোর্ট দিয়ে থাকে। এবং সেই ফান্ডগুলো কিভাবে ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কোনো রিফর্মের প্রয়োজন হয় যে এই ইনভেস্টমেন্ট গুলো কোনো স্পেসিফিক ইনভেস্টমেন্ট কমিটির মাধ্যমে করতে হবে, এই ইনভেস্টমেন্ট গুলোকে ডিউ ডিলিজেন্স করতে হবে, জাস্টিফাই করতে হবে, ব্যাড ইনভেস্টমেন্টসে কনভার্ট করা যাবে না বা জি। অ্যালাউ করা যাবে না, এবং এইগুলোর ওভারসাইটটা আরো গভীর করতে হবে। আমার মনে হয় যে এই জিনিসগুলো আর একটু গভীরভাবে খতিয়ে দেখা দরকার, যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তাদের যে ইনভেস্টমেন্ট রেসপন্সিবিলিটি আছে বা যে প্রুডেন্ট ইনভেস্টমেন্ট গাইডলাইনটা কি তারা ফলো করছে কিনা। জি, তাহলে আপনি বলছিলেন যে আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদের আসলে ম্যানেজমেন্টের প্রবলেম, ল্যাক অফ ম্যানেজমেন্ট আছে। তো এই জায়গাটাতে আসলে কি করা উচিত, মানে কাদের এই দায়িত্বটা নেওয়া উচিত তাদের ম্যানেজমেন্টটা প্রপারলি করার জন্য? প্রথমত তারা নিজেরাই এই ম্যানেজমেন্টের জন্য দায়বদ্ধ। দ্বিতীয় হলো যে রেগুলেটরি যে ওভারসাইটের ব্যাপারটা, সেটা গ্লোবাল একটা প্র্যাকটিস হলো যে রেগুলেটরি ওভারসাইট সে একটা ব্যাংক 500 কোটি টাকার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট করতেছে, তো তার এই এই যে ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এক্সপোজারটা, এই এক্সপোজারটা আসলে আমাদের ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ক্রেডিট দেওয়া হয়, তখন কিন্তু ক্রেডিট কমিটি থাকে, বিভিন্ন স্তরে জিনিসটাকে ডিউ ডিলিজেন্স করা হয়, তারপরে জিনিসটাকে অ্যাপ্রুভ করা হয়। তো আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট কমিটি গুলো আছে, এগুলা কি ফাংশনাল আছে কিনা, যিনি ইনভেস্টমেন্ট করার দায়িত্বে নিয়োজিত আছেন উনি কোয়ালিফাইড পারসন কিনা, তার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছেন কিনা, এই জিনিসগুলো আমার মনে হয় যে রেগুলেটরি ওভারসাইটটা হয়তো আরেকটু আমরা চেক করে দেখতে পারি যে জিনিসটা কি প্রপারলি এক্সিকিউট করা হচ্ছে কিনা। আপনার এই বিষয়টা আসলে নিঃসন্দেহে ভালো একটা বিষয় যে রেসপন্সিবল পারসন কতটা কেপাবল এই জায়গাটাকে হোল্ড করার জন্য। আসবো একটু অন্য বিষয়ে, যে বড় বিনিয়োগের ক্ষেত্রে, বড় পুঁজির ক্ষেত্রে আসলে ব্যাংক নির্ভরতা কমিয়ে শেয়ার বাজার এবং বন্ড মার্কেট কেন্দ্রিক করা যায় কিনা, এবং সেটা যদি করা যায় তো অবশ্যই, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে এই রেটটা অনেক বেশি, তারা আসলে শেয়ার বাজারের উপরে বেশি নির্ভরশীল এবং বন্ড মার্কেটের উপরে, সেটা আমাদের দেশে নয় কেন? আমাদের দেশে আসলে বন্ডের ট্রানজাকশন, একটা ট্রানজাকশন আসলে সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে হয়,
তো আমি মনে করি যে আমাদের রেগুলেটরি বডিগুলোর জিনিসটাকে একীভূতকরণের জন্য একটা উদ্যোগ নিলে ভালো হয়। এই ক্ষেত্রে আমাদের পুঁজিবাজার ইনস্টিটিউশন গুলাও তাদের একটা অল্টারনেটিভ প্রোডাক্ট ইনভেস্টরদেরকে সাপ্লাই দিতে পারবে। আপনি যদি দেখেন যে আহ, মানে বন্ড হয় কি যে পুঁজিবাজারের যে সাইকেলটা এটা কিন্তু ইন্টারেস্ট রেট সাইকেলের সাথে উল্টো। সো পুঁজিবাজারের মধ্যে যদি একটা ভাইব্রেন্ট বন্ড মার্কেট থাকে বা ট্রেজারি বিল বন্ডস এর মার্কেটটা অ্যাভেলেবল থাকে, যেমন এটা থাকলে একটা সুবিধা হয় কি যে আমাদের বিনিয়োগকারীরা যখন ইকুইটি ইনভেস্টমেন্টস কে যথেষ্ট সেফ মনে করবেন না, তারা কিন্তু এটা শিফট করে বন্ডে যেতে পারবেন। আবার বন্ড থেকে যখন বন্ডের ইল্ডের রেটটা কমে আসবে তখন কিন্তু শিফট করে আবার ইকুইটিতে যেতে পারবে। হয় কি তাহলে পুরো ইকোসিস্টেমটা পুঁজিবাজার কেন্দ্রিক হবে। পুঁজির যে উত্তরণ এটা কিন্তু ইকুইটি ইনভেস্টমেন্ট এবং ডেট ইনভেস্টমেন্ট দুইটাকেই কিন্তু পুঁজি বোঝায়। তো আমাদের ব্যাংকিং খাত কিন্তু আসলে ডেট যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যারা তাদের ওভার এক্সপোজার, এটার ফলে কিন্তু ব্যাংকিং খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে এই জায়গাটা যদি পুঁজিবাজারকে বিভিন্ন আয়কর প্রণোদনা বা অন্যান্য প্রণোদনা দিয়ে যদি অ্যাক্টিভেট করা যায়, আমার মনে হয় যে লং টার্মে ইকোনমির জন্য ভালো, আমাদের ইনভেস্টরদের জন্য ভালো, এবং পুঁজিবাজার সাপোর্ট দেয় যে ইনস্টিটিউশন গুলো তাদের জন্য নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট হবে এবং তারা একটা ভাইব্রেন্ট মার্কেট, এটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্য লং টার্মে একটা ভালো ভাইব্রেন্সি ক্রিয়েট করার জন্য হেল্পফুল হবে। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এটার জন্য হচ্ছে যে পুঁজিবাজার এবং বন্ড মার্কেট কেন্দ্রিক করতে হলে সেক্ষেত্রে আইপিও এবং বন্ডকে অবশ্যই সহজ এবং আকর্ষণীয় করা উচিত বলে মনে করছি। সেখানে দীর্ঘদিন আসলে আইপিও একটা খরা চলছে আমাদের দেশে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম CWT অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিও তারিক ইব্রাহিমের সঙ্গে। দর্শক, আমরা নিচ্ছি একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।